আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের সূচনায় আজ রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর রাজ্য বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল কংগ্রেসের 2 ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপির প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। এরপরেই তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বক্তব্য রাখতে উঠলে সভায় হৈহট্টগোলের সৃষ্টি হয়। সরকার পক্ষের অভিযোগ, কুণালবাবু রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা না করে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এই সময় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ সভায় সৌজন্য বজায় রাখার উপর গুরুত্ব দেন এবং রাজ্যপালের ভাষণের উপরেই বিধায়কদের বক্তব্য সীমিত রাখার জন্য অনুরোধ করেন। শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস উপলক্ষে আজ পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। শিখ সম্প্রদায়ের 6 জন ধর্মগুরুর আত্মত্যাগ ও আদর্শ নিয়ে একটি স্মরণ সভা সেখানে অনুষ্ঠিত হয়। রাজ্যপাল সশ্রদ্ধ চিত্তে গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগের কথা স্মরণ করেন। गुरुओं ने इतना बड़ा त्याग किया, इतना बड़ा बलिदान किया, उसे संरक्षित करना, संभालना हम सबका दायित्व है और इसलिए यह आवश्यक है कि हम उन गुरुओं को कभी विस्मृत न होने दें। आज के समय में ये और भी बहुत प्रासंगिक है, क्योंकि हम जहाँ खड़े हैं पड़ोस का जो वातावरण है वो बड़ा ही चिंता का विषय। এরপর তিনি গুরুদ্বারায় প্রার্থনায় অংশ নেবেন এবং তেগ বাহাদুরের ব্যবহৃত বিভিন্ন সামগ্রিক প্রদর্শনী পরিদর্শন করবেন। ভবানীপুর কেন্দ্রের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলাকালীন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং সমস্ত ভিভিপ্যাট ও ইভিএমও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। আজ দুপুর 2টোর পর মামলার পরবর্তী শুনানি শুরু হবে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অন্তর্বর্তী রক্ষা কবচ বাতিলের আবেদন নিয়ে শতদ্রু দত্তের দায়ের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্ট 2রা জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ ওই দিন সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে বলেছেন। এই মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশগুলিও বক্তব্যের সাপেক্ষে জানাতে হবে। অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত আজ বলেন, একজন মামলাকারী রক্ষা কবচ বাতিলের আবেদন জানাতে পারেন না। অন্যদিকে শতদ্রু দত্তের আইনজীবীর পাল্টা বক্তব্য, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না, তাকে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে গতকাল রাতভর তল্লাশি চালিয়ে নদিয়ার তেহট্টে জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিকের বাড়ি থেকে প্রায় 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। এর বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। সব্যসাচী দত্তর ফ্ল্যাট থেকে আগেই সোনার গয়নার বিল পাওয়া গিয়েছিল। সমস্ত গয়না বাজেয়াপ্ত করে বিধাননগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বেঙ্গালুরুর গোপন আস্তানা থেকে উত্তর 24 পরগনার টাকি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান ফারুক গাজীকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি। আজ তাকে ট্রানজিট রিমান্ডে হাসনাবাদ থানায় নিয়ে আসা হচ্ছে। প্রবীর রায়চৌধুরীর লিখিত অভিযোগে টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী ও টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হাসনাবাদ থানায় মামলা রুজু হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে আজ সারা দেশের সঙ্গে এ রাজ্যেও তাকে স্মরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজরা মোড়ে এক রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগের কথা স্মরণ করেন। দাদা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দদের ভূমিকা অবদান ভুলিয়ে রেখেছিলেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি। আজকে আত্মবলিদান দিবস পালন হচ্ছে। ওনার মৃত্যু রহস্যের মধ্যে, এই মৃত্যুকে আমরা চক্রান্তের হত্যা বলে মনে করি। এটি একটি সাধারণ মৃত্যু দিবস নয়, এটি রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারত মাতা তাকে শক্তিশালী করার দিন।
রাতভর টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গতরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে আজ সকালে শহরে বিভিন্ন নিচু এলাকায় জল জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। অন্যদিকে ভোররাত থেকে দার্জিলিং জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এর জেরে তিস্তা, বালাসান, মহানন্দা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা, তোরসা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে থাকায় কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের ভোজনের ছড়া ও বড়চকিয়ার ছড়া গ্রামে মানসাই নদীর ভাঙন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করায় বাড়ছে বন্যার আশঙ্কা। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2024-এর সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 বিভূষণ 7 পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকারি বছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করা হয়। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। দোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী দোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির ওপরই আলোচনা করা হবে। We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। पिछले 12 वर्षों के जो भी सिद्धियां देश की रही है, उनके मूल में अगर आप तराजू से तोलोगे, हर निर्णय, हर कदम, हर प्रयास, उनके मूल में राष्ट्र प्रथम की भावना ही केंद्र में है। स्वच्छ भारत अभियान से लेकर मेक इन इंडिया,
स्थानीय वस्तुएं खरीदने पर जोर, ये सारे इनिशिएटिव इसलिए सफल हुए क्योंकि देश की जनता ने देश को सबसे ऊपर रखते हुए अपना कर्तव्य निभाया। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এল নিনো এবং আবহাওয়ার উপর তার প্রভাব বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টি, বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান জানান, এল নিনোর পরিস্থিতির সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব সীমিত রাখতে বদ্ধপরিকর। অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা তছরূপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত 13 জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধ চাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লী, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ে মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30শে জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল কংগ্রেসের 2 ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপি এর প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপি সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারতীয় কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ
গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30টায়। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30টায়। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার ওপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে